Hello dear students, welcome to Exam Comrade. Exam Comrade এর বাংলা ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ডেসক্রিপটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য প্রত্যেক সপ্তাহে নিয়ম করে ডেসক্রিপটিভের ক্লাস আসছে এক্সাম কমরেডের এই ইউটিউব চ্যানেলে। তো আশা করি আগের ক্লাসগুলো তোমরা দেখেছো, তোমাদের উপকারে লেগেছে, তোমরা নিশ্চয়ই সেভাবে চর্চা করছো। আগামী দিনেও বিভিন্ন টপিকের ওপর ক্লাস আসবে, মানে যেগুলো আমাদের পরীক্ষায় রয়েছে। আজকেও আমি তোমাদের সাথে যে টপিক নিয়ে কথা বলবো তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে সারাংশ লিখন। এর আগে আমরা সারাংশ লিখনের ক্লাস করেছি, তো সেটাকেই আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, আরেকটু বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আরও কিছু প্যাসেজ আজকে একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, তাহলে তোমাদের তার আগে একটা কথা একটু বলে দিই। তোমরা যারা এই মুহূর্তে ক্লাস করতে চাইছো এক্সাম কমরেডে, তাদের সামনে দুটো অপশান আছে। দুটো অপশান কি কি? একটা হচ্ছে ইউটিউব ক্লাস, যেমন এই মুহূর্তে চলছে ইউটিউব ক্লাস, তোমরা দেখতে পাচ্ছ ইউটিউব ক্লাসের যে সেশনটা, সেই সেশনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। এবং এই সেশনে আমরা কি দেখছি, রোববার থেকে শুরু করে শনিবার পর্যন্ত প্রত্যেক সপ্তাহে কিন্তু নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ক্লাস হচ্ছে। মধ্যে দুটো দিন অফ রয়েছে, বুধবার এবং শুক্রবার। তো এই ইউটিউব সেশনটা পুরোপুরি তোমাদের জন্য ফ্রি থাকছে। আর যারা মনে করছো যে না, আমার একটু লেখাটা দেখানোর দরকার আছে, কি লিখছি সেটার একটা চর্চার দরকার আছে, তাদের জন্য কি থাকছে? তাদের জন্য থাকছে পেইড ব্যাচ। পেইড ব্যাচের শিডিউল তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং পেইড ব্যাচের জন্য তোমরা যদি চাও, এক্সাম কমরেডের যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের যা কোয়ারিজ রয়েছে না রয়েছে সেগুলো তোমরা সেখান থেকে জানতে পারবে। তাহলে দুটো ক্লাস আমাদের থাকছে, একটা ফ্রি ব্যাচ আর একটা থাকছে পেইড ব্যাচ। আর যে বিষয়টা, আমাদের বিভিন্ন ব্যাচের কারা কারা রয়েছেন, আমি যেমন রয়েছি, তার সঙ্গে প্রতীক স্যার আছেন, অর্ণব স্যার আছেন, অয়ন স্যার আছেন, তা সেটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ। টেলিগ্রাম গ্রুপের একটা লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন করে গেলে ক্লাসের ব্যাপারে ডিটেলস জানতে পারবে। আর বেলঘড়িয়ায় অফলাইন ক্লাস হচ্ছে। বেলঘড়িয়াতে তোমরা যদি কেউ অফলাইনে ক্লাসে ইন্টারেস্টেড হও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে নেবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার চলে যাই আমাদের আজকের যে বিষয়, সেটা হচ্ছে সারসংক্ষেপ। সারসংক্ষেপকে আমরা কি বলেছি? সারসংক্ষেপকে আমরা বলছি আরেকটা নামে, সেটা হলো সারাংশ। আমরা দুটো প্যাসেজ আজকে সলভ করব, দুটো লেখা। প্রথম যে কাজটা হবে আমাদের, সেটা হচ্ছে এই লেখাটাকে একটু ভালো করে অ্যানালিসিস করা, বিশ্লেষণ করা, যেটা আমি তোমাদের সাথে এখন কমিউনিকেট করব বিশ্লেষণ করার জন্য। কিন্তু তোমাদের পরীক্ষাতে যেটা করতে হবে, নিজেদেরকে কিন্তু এটা করতে হবে। তখন তো কেউ তোমাকে করে দেবেন না, তুমি নিজে নিজে একটা লেখাকে বিশ্লেষণ করবে। খুব বেশি সময় কিন্তু দেওয়া যাবে না, কারণ আমাদের টাইমের ব্যাপারটা খুব এখানে সংক্ষিপ্ত। দেখি আমাদের কি বলছে প্যাসেজটা, আশা করি তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কার। সংস্কৃত সাহিত্যে বিদ্যাসাগরের ছিল অগাধ পাণ্ডিত্য। এই জন্য বাংলা নির্মাণ কার্যে সংস্কৃত ভাষার ভাণ্ডার থেকে যথোচিত উপহার সংগ্রহ করেছিলেন। কিন্তু উপকরণে তার শিল্পীজনিত বেদনাবোধ ছিল। এই লাইনটা আমরা আন্ডারলাইন করলাম। তাই তার আহরিত সংস্কৃত শব্দের সবগুলি বাংলা ভাষা সহজে গ্রহণ করেছে। বস্তুত পাণ্ডিত্য উদ্ধত হয়ে উঠে তার সৃষ্টিকার্যের ব্যাঘাত ঘটাতে পারেনি, তাতেই তার ক্ষমতার বিশেষ গৌরব। তিনি বাংলা ভাষার মূর্তি নির্মাণের সময় মর্যাদা রক্ষার প্রতি দৃষ্টি রেখেছিলেন। এই গেল বিদ্যাসাগর পর্যন্ত বক্তব্য। তারপরে এই প্যাসেজেই কি বলা হচ্ছে, মাইকেল মধুসূদন ধ্বনি হিল্লোলের প্রতি লক্ষ্য রেখে নতুন সংস্কৃত শব্দ অভিধান থেকে সংকলন করেছিলেন। অসামান্য কবিত্ব শক্তি সত্ত্বেও সেগুলি তার নিজের কাব্য অলঙ্কৃতি রূপেই রয়ে গেল, বাংলা ভাষার জৈব উপাদান রূপে স্বীকৃত হলো না। কিন্তু বিদ্যাসাগরের দান বাংলা ভাষার প্রাণ পদার্থের সঙ্গে চিরকালের মতো মিলে গেছে, কিছুই ব্যর্থ হয়নি। প্রথমবার আমরা প্যাসেজটা পড়লাম। প্রথমবার পড়ার উদ্দেশ্য কি?
প্রথমবার পড়ার উদ্দেশ্য হচ্ছে এক্স্যাক্টলি লেখক এই প্যাসেজের মধ্যে দিয়ে কি বলতে চাইছেন, তার ভাবনা কি, সেই ভাবনাকে প্রকাশ করা। তাহলে প্রথমবার পড়ে আমরা যেটা বুঝলাম, এই লেখার মধ্যে দিয়ে তিনি দুজন মানুষের কথা উল্লেখ করেছেন। একজন হচ্ছেন বিদ্যাসাগর, আর একজনের কথা এখানে বলা হয়েছে মাইকেল মধুসূদন। আচ্ছা, আমরা নিয়ম হিসেবে কি জানি? কোনো উদাহরণ থাকলে, এক্সাম্পল থাকলে বাদ দেব। তাহলে উদাহরণ যদি বাদ দিতে হয়, সেই নিরিখে যদি আমরা ভাবি, তাহলে এখানে কি বিদ্যাসাগর মধুসূদন দত্ত উদাহরণ? যদি এমন হতো বাংলা ভাষার বিবর্তন প্রসঙ্গে আরও নানা কথা বলা হচ্ছে, তার মধ্যে বিদ্যাসাগর এবং মধুসূদন দত্ত আসছেন, তখন সেটা কিন্তু হয়ে যেত এক্সাম্পল বা উদাহরণ। কিন্তু এখানে আমরা দেখছি বাংলা ভাষার বিবর্তন প্রসঙ্গে বা বাংলা ভাষার বৈশিষ্ট্য প্রসঙ্গে কথাটা বলা হচ্ছে না। পার্টিকুলারলি লেখক কি করেছেন না, এই লেখার মধ্যে দিয়ে মধুসূদন দত্ত এবং বিদ্যাসাগরের যে প্রকাশভঙ্গি, যেটাকে বলা হয় ডিকশন, সেই প্রকাশভঙ্গিটাকে তিনি হাইলাইট করার চেষ্টা করছেন, তার পার্থক্যটা কোন জায়গাতে, এবং খুব সুস্পষ্টভাবে নির্দিষ্ট করে দিয়েছেন পার্থক্য কোথায়। কোথায় পার্থক্য? যেমন বলছেন যে সংস্কৃত সাহিত্যে বিদ্যাসাগরের অগাধ পাণ্ডিত্য ছিল, তাহলে এটা একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা আমাদের কখন কাজে লাগবে? পরের লাইনটা থেকে, যখন বলছেন এই জন্য বাংলা নির্মাণ কার্যে সংস্কৃত ভাণ্ডার থেকে যথোচিত উপহার সংগ্রহ করেছিলেন। স্বাভাবিকভাবেই সংস্কৃত ভাষায় যদি তার দখল থাকে, তিনি তো যখন বাংলা ভাষার চর্চা করছেন, সংস্কৃত থেকে তিনি শব্দ, আকার ইত্যাদি গ্রহণ করছেন, খুব স্বাভাবিক ব্যাপার সেটা। কিন্তু উপকরণে তার শিল্পীজনিত বেদনাবোধ ছিল, এইটাই হচ্ছে আসল কথা। সংগ্রহ করে সেটাকে নিজের মনের মতো করে যদি কাস্টমাইজ না করা যায়, এবং যে ভাষায় তিনি ব্যবহার করছেন বাংলা ভাষায়, সেই বাংলা ভাষার উপযোগী যদি না করা যায়, তাহলে তো তার কোনো ভ্যালু নেই, তাই না? তার তো কোনো মূল্য নেই। ফলে এখানে বলা হচ্ছে শিল্পীজনিত বেদনাবোধ মানে বিদ্যাসাগরের মধ্যে যে ক্রিয়েটিভ স্পিরিট, একটা সৃষ্টিশীল সত্তা কাজ করেছে। এই সৃষ্টিশীল সত্তা কি করলো না, বিদ্যাসাগর যে শব্দগুলোকে আহরণ করলেন, সংস্কৃত শব্দ, সেগুলো বাংলা ভাষা সহজে গ্রহণ করেছে। কেন গ্রহণ করতে পেরেছে? কারণ তিনি যে শব্দগুলোকে নিয়ে এসছেন, সেগুলো কোথাও তার পাণ্ডিত্যের প্রকাশ হয়ে ওঠেনি। তিনি কত পণ্ডিত, তিনি কত জ্ঞানী, এইটার কিন্তু রিফ্লেকশন শব্দগুলো হচ্ছে না। আসলে তার নেওয়া শব্দগুলো বাংলা ভাষার যে স্বাভাবিক প্রবাহ, সেই স্বাভাবিক প্রবাহের সাথে একেবারে মিলে মিশে গেছে, তাকে আলাদা করা যাচ্ছে না। ফলে আমরা সংস্কৃত শব্দ বাংলাতে ব্যবহার করলেও ভোকাবুলারিতে আমরা কখনো ভাবছি না যে এটা তো একটা সংস্কৃত শব্দ, এটা তো বাংলা শব্দ নয়, এই চিন্তাটাই আমাদের মাথায় আসছে না। তার কৃতিত্ব কিন্তু বিদ্যাসাগরের, তিনি এটাকে সেইভাবে কাস্টমাইজ করেছেন। এবং কি বলছে, তাতেই তার ক্ষমতার বিশেষ গৌরব। তিনি বাংলা ভাষার মূর্তি নির্মাণের সময় মর্যাদা রক্ষার প্রতি দৃষ্টি রেখেছিলেন। মর্যাদা কেন না, যদি সংস্কৃত শব্দের ডিটো কপি পেস্ট ব্যবহার হতো, বা সংস্কৃত শব্দের ব্যবহারটা যদি গুরুগম্ভীর হয়ে বাংলা ভাষার সাথে মিসম্যাচ হতো, তাহলে সেটা কিন্তু বাংলা ভাষার যে নিজস্ব সম্মান, সম্ভ্রম, তার সঙ্গে কখনোই উপযুক্ত স্তরে বসতে পারত না। প্রত্যেকটা ভাষার তো নিজস্ব একটা মর্যাদা আছে। তিনি বলছেন এক্ষেত্রে বাংলা ভাষার সেই মর্যাদাটাকে তিনি রক্ষা করলেন। অন্য ভাষা থেকে শব্দ নিলেন বটে, কিন্তু সেই শব্দগুলো প্রায় বাংলা ভাষার মতোই হয়ে গেল। এটা গেল বিদ্যাসাগরের প্রসঙ্গ। এইবার বিদ্যাসাগরের এই অ্যাক্টিভিটি, এই কাজেরই পরিপ্রেক্ষিতে তিনি আরেকজনের কথা উল্লেখ করছেন, মধুসূদন দত্ত। কি বলছেন? মাইকেল মধুসূদন ধ্বনি হিল্লোল। ধ্বনি হিল্লোল বলতে ওই যে শব্দের একটা ঢেউ, শব্দটা যে কোথাও গিয়ে ওজনদার শব্দ, সেইটাকে বলা হচ্ছে ধ্বনি হিল্লোল। ধ্বনি হিল্লোলের প্রতি লক্ষ্য রেখে নতুন সংস্কৃত শব্দ অভিধান থেকে সংকলন করেছিলেন। তাহলে তো একই হলো।
বিদ্যাসাগরও সংস্কৃত থেকে শব্দ নিচ্ছেন, মধুসূদন দত্তও সংস্কৃত থেকে শব্দ নিচ্ছেন। পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে, যেটা উল্লেখ করছেন, অসামান্য কবিত্ব শক্তি সত্ত্বেও সেগুলি তার নিজের কাব্য অলঙ্কৃতি রূপেই রয়ে গেল, বাংলা ভাষার জৈব উপাদান রূপে স্বীকৃত হলো না। জৈব উপাদান বলতে কি বোঝানো হচ্ছে? জীবন, যেটা বাংলা ভাষার প্রাণ স্পন্দনের সাথে জড়িয়ে আছে, সেটা কিন্তু হলো না। মধুসূদন দত্ত আমরা দেখতে পাচ্ছি সন্ধি, সমাস, প্রত্যয় যোগে নতুন নতুন শব্দ তৈরি করে একটা ওজনদার ভাষাকে প্রেজেন্ট করছেন। সেগুলো বাংলা ভাষার দৈনন্দিন যে ভাষা চর্চা বা আমাদের দৈনন্দিন যে কেজো জীবন, তার সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে কিন্তু এটা নয় যে তার কৃতিত্ব নেই, এখানে দুটোর পার্থক্য বোঝানো হচ্ছে, দুজনের পার্থক্য বোঝানো হচ্ছে। তাহলে জৈব উপাদানটা এখানে খুব গুরুত্বপূর্ণ কথা। কোথাও মধুসূদন দত্তের শব্দগুলো যেগুলো তিনি সংস্কৃত থেকে নিয়েছেন, বাংলা ভাষাকে জীবন দান করতে পারছে না। ব্যবহার হচ্ছে বটে, কিন্তু জীবন দান করতে পারছে না, বাংলা ভাষার আইডেন্টিটি হয়ে উঠছে না। আইডেন্টিটি হয়ে উঠছে কার শব্দ? বিদ্যাসাগরের শব্দ। কিন্তু বিদ্যাসাগরের দান বাংলা ভাষার, এই দেখো, প্রাণ পদার্থের সঙ্গে চিরকালের মতো মিলে গেছে, কিছুই ব্যর্থ হয়নি। তাহলে মধুসূদন দত্তেরটা জৈব উপাদান হয়ে ওঠেনি, কিন্তু বিদ্যাসাগরেরটা কি বলা হচ্ছে? প্রাণ পদার্থের সঙ্গে মিলে গেছে, তার মানে তো জৈব উপাদান হয়ে উঠেছে। তাহলে এই প্যাসেজের মূল বক্তব্যটা কি? মূল বক্তব্য, বিদ্যাসাগর এবং মধুসূদন দত্ত দুজনের যে চিন্তা ভাবনার পার্থক্য ভাষায় শব্দ ব্যবহারের ক্ষেত্রে, সেটাই উল্লেখ করা হয়েছে। একজনের ক্ষেত্রে বলা হচ্ছে তিনি সংস্কৃত থেকে শব্দগুলোকে নিয়ে সেগুলোকে বাংলা ভাষার উপযোগী করে বাংলা ভাষায় প্রকাশ করেছেন বিদ্যাসাগর, তার ফলে সেগুলো বাংলা ভাষার সাথে একেবারে প্রপারলি ম্যাচ করে গেছে। উল্টো দিকে মধুসূদন দত্তের কথা বলা হচ্ছে, তিনিও শব্দ নিয়েছেন, কিন্তু সেই শব্দগুলো বাংলা ভাষার স্বাভাবিক যে চলন, স্বাভাবিক যে গতি, তার সঙ্গে কখনোই সামঞ্জস্য রাখতে পারেনি। ফলে বাংলা ভাষার আইডেন্টিটি, তার পরিচয়, তার যে জীবনের স্পন্দন বা আত্মা, সেটা কিন্তু মধুসূদন দত্তের শব্দ হয়ে ওঠেনি, সেটা হয়ে উঠেছে বিদ্যাসাগরের শব্দ। এই তো বক্তব্য। তাহলে এই বক্তব্যটাকে আমরা কি করব? আমরা সংক্ষিপ্ত আকারে এখানে লিখব। চলো তাহলে আমরা এখানে এবারে বাঁ দিকে তোমরা দেখতে পাচ্ছ যেটা রয়েছে আমাদের মূল প্যাসেজ, আর ডান দিকে তার অ্যান্সার। আচ্ছা, কি বলছে অ্যান্সারের দিক থেকে? দেখো, আমরা টাইটেল দিলাম সামঞ্জস্যপূর্ণ ভাষা। ভাষাকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে সবসময় প্রয়োজন নিত্য নতুন শব্দের সংযোজন, কারণ সেটাই তো বলা হয়েছে আমাদের প্যাসেজে, নতুন শব্দ যোগ করতে হবে। সেই কারণে সাহিত্যিকদের চাই শিল্পী মন। কোথায় শিল্পী মনের কথা আছে? এই যে শিল্পীজনিত বেদনাবোধ, এটাই তো বিদ্যাসাগরকে আলাদা করেছে। চাই পাণ্ডিত্য প্রকাশের পাশাপাশি সামঞ্জস্য বিধানের প্রয়োগ কৌশল। সামঞ্জস্য বিধানের প্রয়োগ কৌশল, এই যে পাণ্ডিত্য উদ্ধত হয়ে ওঠেনি, তার মানে পাণ্ডিত্য উদ্ধত হয়ে ওঠেনি মানে তিনি ব্যালেন্স করতে পেরেছেন। এইবার এই বেসিক জায়গাটা বলে তারপর কি বলা হচ্ছে? শব্দ সংযোজনার ক্ষেত্রে বিদ্যাসাগর যে প্রয়োগ কৌশল দেখিয়েছিলেন তা আজও প্রশংসনীয়, কিন্তু পাণ্ডিত্য প্রদর্শনকালে মধুসূদন যে সংস্কৃত শব্দ অলঙ্কার রূপে ব্যবহার করেছেন তা সাদরে গৃহীত হয়নি। তাহলে মূল প্যাসেজ থেকে আমরা কিন্তু দুজনেই বক্তব্যই রাখছি, কারণ এই প্যাসেজে বিদ্যাসাগর অথবা যদি বলি মধুসূদন, এরা কেউই কিন্তু উদাহরণ নন, এরা দুজনেই কিন্তু এই প্যাসেজের মূল বক্তব্য, মূল কন্টেন্ট, সুতরাং তাদের নামটা এখানে আসবে। খুব সহজ লেখা, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারলে। আমরা যেভাবে প্যাসেজটাকে অ্যানালিসিস করলাম, খুব কম সময়ে তোমাকে নিজের মনের মধ্যে কিন্তু এই ব্যাখ্যাগুলো, এই বিশ্লেষণগুলো একটু করে নিতে হবে। খুব কঠিন কিছু না, খুব সহজ ব্যাপার। একটা জিনিস মাথায় রাখো, বাংলায় লেখা আছে, এটা না বোঝার কোনো কারণ নেই। ইংরেজি বা অন্য ভাষা হলে তাও বুঝতাম। সুতরাং এই পরীক্ষা কঠিন হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ভীষণ সহজ পরীক্ষা। তাহলে চলো আরেকটা আমরা লেখা দেখে নিই। দেখো কি বলছে, যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে।
প্রথম লাইনটাই আমরা আন্ডারলাইন করলাম, কারণ প্রথম লাইনেই একটা স্টেটমেন্ট আছে। আমরা কিয়ৎ পরিমাণে আবশ্যক শৃঙ্খলে বদ্ধ হইয়া থাকি এবং কিয়ৎ পরিমাণে স্বাধীন। কিয়ৎ মানে কিছু পরিমাণে। আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। এই যে লাইনটা 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না, এটাকে আমরা উদাহরণ হিসেবে ধরছি, এটাকে আমরা একটা তুলনা হিসেবে ধরছি। আবার এখান থেকে গুরুত্বপূর্ণ কথা, স্বাধীন চলাফেরার জন্য অনেকখানি স্থান রাখা আবশ্যক, নতুবা আমাদের স্বাস্থ্য বা আনন্দের ব্যাঘাত হয়। হয়ে গেল। এত পর্যন্ত বলে এইবার আসল কথায় এলেন। কি সেটা? শিক্ষা সম্বন্ধেও এই কথা খাটে। অর্থাৎ যতটুকু কেবলমাত্র শিক্ষা অত্যাবশ্যক, তাহারই মধ্যে শিশুদিগকে একান্ত নিবদ্ধ রাখিলে কখনোই তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষার সহিত স্বাধীন পাঠ না শিখাইলে ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। বয়ঃপ্রাপ্ত হইলেও বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়া যায়। আমাদের এই প্যাসেজের এইখান থেকে হচ্ছে আসল বক্তব্য। এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এইটা হচ্ছে আসল বক্তব্য। আগের যা কিছু বলা হলো দেখো সব উদাহরণ। শিক্ষাটা কোন পথে যাওয়া উচিত এইটা বোঝানোর জন্য লেখক কি করলেন? তিনি উদাহরণের সাহায্য নিলেন। কি বলছেন? যতটুকু অত্যাবশ্যক কেবল তাহারই মধ্যে কারারুদ্ধ হইয়া থাকা মানব জীবনের ধর্ম নহে। আসলে ধরো আমাদের যে দেহের মাপ, সেই দেহের মাপের অনুযায়ী তো আমরা ঘর তৈরি করি না। এই যে বলছেন আমাদের দেহ 3.5 হাতের মধ্যে বদ্ধ, কিন্তু তাই বলিয়া ঠিক সেই 3.5 হাত পরিমাণ গৃহ নির্মাণ করিলে চলে না। কেন? আমরা হাত পা ছড়াতে চাই, নিজেদেরকে মেলতে চাই। স্বাধীনভাবে চলাফেরা না করলে তো আমাদের শারীরিক গঠন, মনের বিকাশ কোনোটাই হবে না। তাই যদি শারীরবৃত্তীয় ক্রিয়ার নিয়ম হয়, তাহলে মানুষের মনের ক্ষেত্রেও তাই। পড়াশোনার ক্ষেত্রে কি হতে পারে? পড়াশোনার ক্ষেত্রে আমরা সেটুকুই পড়তে পারি যেটুকু আমাদের প্রয়োজন। প্রয়োজন অর্থে আমাদের অর্থনৈতিক প্রয়োজন মেটানোর জন্য যেটুকু দরকার, বা আমি নির্দিষ্ট কোনো একটা কাজের সঙ্গে যুক্ত হচ্ছি, সেই কাজটার জন্য যেটুকু দরকার সেইটুকুই শুধু পড়লাম, এটাও হতে পারে। কিন্তু এখানে লেখক বলছেন না, সেটা যথেষ্ট নয়। কেন যথেষ্ট নয়? ঠিক যেমনভাবে একজন মানুষের বেঁচে থাকার জন্য, একজন মানুষের যে অবস্থান, এই অবস্থানটার জন্য তাকে কি করতে হচ্ছে না, তাকে যেমন স্বাধীন চলাফেরার জায়গা রাখতে হচ্ছে, মুক্ত জায়গা রাখতে হচ্ছে, একইভাবে যদি মানসিকভাবে স্বাধীন চলাফেরা করতে হয়, মন তো মানুষের বিচিত্রগামী, তাহলে একটা বিষয় যদি সে শুধু জানে, তার মধ্যে অন্যান্য কোনো নলেজ না থাকে, সব থেকে বড় কথা চিন্তা ভাবনার ক্ষমতা না থাকে, তাহলে কি হবে? এই যে দেখো, তাহাদের মন যথেষ্ট পরিমাণে বাড়িতে পারে না। অত্যাবশ্যক শিক্ষা কোনটা? অত্যাবশ্যক শিক্ষা হচ্ছে যে শিক্ষাটা প্রয়োজনের শিক্ষা। কেমন? যেটা আমাদের প্র্যাগম্যাটিক, একটা কেজো জগতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অত্যাবশ্যক শিক্ষা, যেটা দরকার। তার সঙ্গে বলা হচ্ছে স্বাধীন পাঠ। এই স্বাধীন পাঠ হয়তো কোনো পরীক্ষায় লাগবে না, এখান থেকে কোনো উত্তর লিখতে হবে না, কিন্তু এটা যদি প্রয়োজনীয় শিক্ষার সাথে একসাথে প্যারালালি না চলে, তাহলে কি বলছেন? ছেলে ভালো করিয়া মানুষ হইতে পারে না। মানুষ হওয়া বলতে এখানে কি বোঝাচ্ছেন? মানুষ হওয়া বলতে বোঝাচ্ছেন পরিপূর্ণ বিকাশ, ডেভেলপমেন্ট। কি হবে? বয়ঃপ্রাপ্ত হইলেও, মানে হয়তো নাম্বারের দিক থেকে বয়স বাড়বে, কিন্তু বুদ্ধিবৃত্তি সম্বন্ধে সে অনেকটা পরিমাণে বালক থাকিয়া যায়। তার মানে বয়স বাড়ছে, চিন্তা ভাবনা বাড়ছে না। চিন্তা ভাবনা মানে পরীক্ষার খাতায় উত্তর লিখে আসার চিন্তা ভাবনা নয়। জীবনে চলার পথে নানা সমস্যার মুখোমুখি হওয়া, বিভিন্ন পরিস্থিতিকে ট্যাকেল করা, এই সময়ে তার যে প্রত্যুৎপন্ন মতিত্ব, সেইটার প্রকাশ কিন্তু হবে না যদি তার নির্দিষ্ট পড়াশোনার সাথে স্বাধীন পাঠ না মিশতে পারে, অপ্রয়োজনীয় পড়াশোনা না মিশতে পারে। তাহলে এখানে বলা হচ্ছে মূল কথাটা কি? এই অংশগুলোকে আমরা পুরো বাদ দিচ্ছি, কারণ এগুলো উদাহরণ।
আমাদের মূল কথা হচ্ছে এখানে যে শিক্ষা শিশুকালে গ্রহণ করবে একটি শিশু, সেখানে প্রয়োজনের বিষয় অবশ্যই থাকবে, কিন্তু সেই প্রয়োজনের বিষয়ের সাথে সাথে এমন কিছু বিষয় থাকবে যেগুলো হয়তো সরাসরি তার প্রয়োজন সিদ্ধ করবে না, কিন্তু ঘুরপথে তার মানসিক যে বৃত্তি, মানসিক যে বিকাশ, তাতে হেল্প করবে। এটাই মূল কথা। তাহলে আমরা যখন এটার সারাংশ করব, আমরা এই কথাগুলোই বলবো। আমরা কি বললাম? টাইটেল শিক্ষার পরিসর, ঠিক আছে? যেটুকু শিক্ষা প্রয়োজন শুধু সেটুকুর মধ্যে শিক্ষাকে সীমাবদ্ধ রাখলে প্রকৃত শিক্ষা হয় না। অত্যাবশ্যক শিক্ষার সঙ্গে স্বাধীন পাঠের ব্যবস্থা না রাখলে শিক্ষার্থী প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে না। বয়স বৃদ্ধির সাথে সীমিত শিক্ষার মধ্যে, সীমিত শিক্ষা মানে ওই প্রয়োজনের শিক্ষা যেটুকু, সেটা হচ্ছে সীমিত শিক্ষা। সীমিত শিক্ষার মধ্যে বুদ্ধির বিকাশও সংকুচিত হয়ে পড়ে। তাহলে শিক্ষাকে এমনভাবে ব্যবহার করা প্রয়োজন যাতে শিক্ষার্থীদের মানসিক পরিপুষ্টি ঘটে। আবারও বলছি, এই জায়গা থেকে শুরু করে ধরে নাও এই পর্যন্ত পুরোটাই, এই অংশটা যেটুকু আমি ব্র্যাকেট করলাম, সেটা হচ্ছে উদাহরণ, এক্সাম্পল। আমরা আমাদের লেখাতে কি করছি? উদাহরণকে ধরে বাদ দিচ্ছি, কিন্তু উদাহরণটা যে কারণে নেওয়া হয়েছে সেই কারণটা আমরা উল্লেখ করছি। এটা কিন্তু আমাদের করতে হবে। তাহলে আমরা আজকে কি করলাম? সারাংশের দুটো উদাহরণ দেখলাম। দুটোতে মোটামুটিভাবে মেসেজটা প্রায় একই, যে ভেতরের কথা আছে, কোনো ঘটনাকে কিন্তু সংক্ষিপ্ত করতে দেওয়া হয়নি, তাই না? এবং বিশেষ করে এই সেকেন্ড লেখাটাতে এটাই কিন্তু দেখো অর্ধেকটাই উদাহরণ। সুতরাং আমাকে পড়ে বুঝতে হবে কোনটা উদাহরণ, কোনটা উদাহরণ না। উদাহরণটা বাদ দেব এবং উদাহরণটা যে কারণে ব্যবহার করা হয়েছে সেই কারণটাকে আমরা গ্রহণ করব। তাহলে আশা করি তোমরা সারাংশ ব্যাপারটা বুঝতে পেরেছো, কিভাবে লিখতে হয়। আগেও তোমাদের সাথে আলোচনা করেছি, তোমরা নিজেরা বাড়িতে চর্চা করো, প্র্যাকটিস করো। তোমাদের সাথে আবার দেখা হবে এক্সাম কমরেডের এই প্ল্যাটফর্মে নির্দিষ্ট সময়ে অন্য কোনো বিষয় নিয়ে। তোমাদের প্রস্তুতি চলতে থাকুক, আর তোমরা সঙ্গে রাখো এক্সাম কমরেডকে তোমাদের পরিপূর্ণ প্রিপারেশনের জন্য। থ্যাংক ইউ।